প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অভিনন্দন আমাদের আজকের ইংলিশ ক্লাসে। আজকের যে টপিক সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আমরা এই টপিকটি অনেক আগেও পড়েছি, অন্যান্য ক্লাসেও পড়েছি। আজকে জাস্ট তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, এর জন্য আমরা পুরনো যে নলেজগুলো আছে, যে জ্ঞানগুলো আছে, সেগুলো একটু শেয়ার করে নিব। এখানে আমি আছি তোমাদের সাথে মারুফা খাতুন, ইনস্ট্রাক্টর, নন-টেক ইংলিশ, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। By the end of the lesson, you will have made right use of verbs in sentences. এই চ্যাপ্টার শেষ করার পরে বা রাইট ফর্ম অফ ভার্ব শেষ করার পরে তুমি সেন্টেন্সের মধ্যে ভার্বগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে জানতে পারবে। Now, welcome to my lesson. First, I'm giving you some examples. Just look at the examples. The first one is man be mortal. The second one is the earth move around the sun. And the third one is my father to take exercise regularly. Now, my student, look at the structure. What is this? Present indefinite tense has been used to show universal truth, habitual fact and historical events. এটার অর্থ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোথায় কোথায় বসে। প্রথমত, চিরন্তন সত্য কোনো ঘটনা যদি হয়, যেমন দেখো এখানে বলছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এটি সৃষ্টির আদিলগ্ন থেকেই আমরা জেনে আসছি যে মানুষ মরণশীল, মানুষ মরবেই, জন্ম যখন হয়েছে মৃত্যু তখন হবেই। তো এটি হচ্ছে আমাদের চিরন্তন সত্য একটি ঘটনা। তাই এটাকে আমরা যখন ভার্বের পরিবর্তন করব, তখন এটার ভার্বের পরিবর্তনটা কিভাবে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আনসারটা দেখো, ম্যান বি মর্টালের জায়গায় কি হবে? ম্যান ইজ মর্টাল। কি হলো? ম্যান ইজ মর্টাল। And second one is the earth move around the sun. Here move কি হয়ে যাবে? moves. The earth moves around the sun. এখন আসি আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে। মানুষের অভ্যাসগত কিছু ঘটনা থাকে, যেমন দেখো সেন্টেন্সটা কি বলছে? মাই ফাদার টু টেক এক্সারসাইজ রেগুলারলি। আমার বাবা প্রতিদিন কি করেন? ব্যায়াম করেন। এটা তার অভ্যাস। তাহলে এই যে অভ্যাসগত যে ঘটনাটা আছে, সেখানে যে মূল ভার্বটা আছে, ভার্বটারও কি হবে? পরিবর্তন হবে কিভাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা কি করলাম? মাই ফাদার টু টেক এর পরিবর্তে মাই ফাদার টেকস এক্সারসাইজ রেগুলারলি। ওকে, আমরা এটা বুঝতে পেরেছি তো যে যদি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা হিস্টোরিক্যাল ইভেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে ভার্বের পরিবর্তনটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। Now I am going to the next topic. Sorry, next rule. What is it? This is, first we give you some examples. First example is he always, ব্র্যাকেটের মধ্যে দেখো, attend his class. Second one is I take tea regularly. The third one is we usually get up at 6 AM. তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি যে আমাদের পরিবর্তনটা কিসের উপর বেস করে হবে বা ভার্বটাকে আমরা কিভাবে পরিবর্তন করব? হ্যাঁ, এখানে আমরা ভার্বটার পরিবর্তন করব কিভাবে? দেখো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে কিছু ওয়ার্ড থাকে, যেমন অলওয়েজ, রেগুলারলি, অফেন, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, নর্মালি, এটসেট্রা, এই ধরনের যদি কোনো ওয়ার্ড থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? সেন্টেন্সের ভার্বের পরিবর্তন করতে হবে কিভাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। দেখো কি বলেছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ ইউজড ইন দ্য সেন্টেন্সেস হ্যাভিং অলওয়েজ, রেগুলারলি, often, generally, daily, usually,
নরমালি এটসেট্রা। তাই না? আমি এতক্ষণ যেটা বললাম ঠিক সেভাবেই হচ্ছে। যেমন দেখো প্রথম সেন্টেন্সটা হি অলওয়েজ অ্যাটেন্ড হিজ ক্লাস। তাহলে আমরা এটাকে পরিবর্তন করব কিভাবে? হি অলওয়েজ অ্যাটেন্ডস হিজ ক্লাস। এখানে অ্যাটেন্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটা এস যুক্ত হয়েছে। কেন হয়েছে? যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করতে হবে, তাই না? এর জন্য কি হলো? হি অলওয়েজ অ্যাটেন্ডস হিজ ক্লাস। পরেরটা কি হবে? দেখো নেক্সট ওয়ান, আই টেক টি রেগুলারলি। এখানে কি হবে? আই টেক, টেকই থেকে যাবে, টি রেগুলারলি। এভাবে পরেরটাও হবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে সেন্টেন্সের মধ্যে যখন আমরা আবার খেয়াল করি, সেন্টেন্সের মধ্যে যখন অলওয়েজ, রেগুলারলি, অফেন, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি এই ধরনের যখন কোনো শব্দ খুঁজে পাবো আমরা, তখন আমাদের যে সেন্টেন্সের মধ্যে ভার্বটা থাকবে, ভার্বের পরিবর্তন হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা পরেরটা রুলে চলে যাই। পরের রুলটা কি দেখো, এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, হি ব্র্যাকেটে গো আউট জাস্ট নাও। তাহলে দেখো আমি জাস্ট নাও এর নিচে একটা আন্ডারলাইন করেছি। পরের সেন্টেন্সটা দেখো, দ্য ট্রেন জাস্ট রিচ দ্য স্টেশন। এখানে জাস্ট এর নিচে আন্ডারলাইন। এরপরটা দেখো, হি অলরেডি কমপ্লিট এমএ। এখানে অলরেডি নিচে লাইন আপ করা আছে, তাই না? এখানে আসলে আমরা যেটা খেয়াল করছি যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি এগুলোকে আমরা আন্ডারলাইন করছি। তার মানে যে আমরা যদি দেখি যে কোনো সেন্টেন্সের মধ্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি এটসেট্রা এই ধরনের যদি কোনো শব্দ থাকে, তাহলে আমাদের ভার্বগুলোর পরিবর্তন হবে কিভাবে? ভার্বগুলোর পরিবর্তন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কিভাবে পরিবর্তন হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা দেখি, হি গো আউট জাস্ট নাও। এই যে এখানে যে গো আছে, এই গোটা কি হয়ে যাবে? হি হ্যাজ গন। তাহলে কি হলো? হি হ্যাজ গন আউট জাস্ট নাও। সিমিলারলি বাকি দুইটা সেন্টেন্সেরও পরিবর্তন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রুলটা বলছে যে কোন সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি ইত্যাদি এই ধরনের কোনো শব্দ থাকে, তাহলে সেখানে ভার্বের পরিবর্তনটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ওকে, দেন দ্য নেক্সট রুল। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সেন্টেন্স, যেখানে প্রথম সেন্টেন্সটাই দেখো আমরা খেয়াল করি, শি হ্যাজ হেল্প দ্য ওল্ড ম্যান। দ্বিতীয়টা আছে উই হ্যাভ প্রিপেয়ার কেক। তো এখানে আমরা খেয়াল করব যে যদি কোনো সেন্টেন্সের মাঝে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকে, যদি কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকে, তাহলে তারপরে যে ভার্বটি হবে সেই ভার্বটিকে কি করতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্মে ট্রান্সফার করতে হবে, তাই না? পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা কনভার্ট করব সেটাকে। তাহলে আমরা প্রথমটাকে কি করলাম? হি হ্যাজ হেল্প ছিল, আমরা এটাকে করে ফেললাম হি, শি হ্যাজ হেল্প দ্য ওল্ড ম্যান। সিমিলারলি সেকেন্ড সেন্টেন্স যেটা আছে সেটাকে আমরা কি করলাম? উই হ্যাভ প্রিপেয়ারের পরিবর্তে প্রিপেয়ার্ড কেক। আমরা বুঝতে পেরেছি যে যদি কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকে, তাহলে সেখানে কি করতে হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এর পরের রুলে চলে যাই আমরা। দেখো সেন্টেন্স কি বলছে, দে সিং নাও, উই প্লে অ্যাট দিস মোমেন্ট। আমরা নাও এবং অ্যাট দিস মোমেন্টের নিচে লাইন আপ করেছি। তো এখানে দেখো আমরা বুঝতেই পারছি যে কোনো সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট এই ধরনের কোনো কিছু থাকে, তাহলে এখানে মূল ভার্বটার পরিবর্তন কিভাবে করতে হবে? এখানে মূল ভার্বের পরিবর্তন করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে। দেখো আমি সেন্টেন্সে রুলটাকে কি বলেছি? বলেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড বিফোর নাও অথবা অ্যাট দিস মোমেন্ট। নাও এবং অ্যাট দিস মোমেন্টের পূর্বে যদি ভার্ব থাকে এবং সেটার পরিবর্তন করতে হয়, তাহলে সেই ভার্বের
পরিবর্তন আমাদেরকে কিভাবে করতে হবে? পরিবর্তন করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে। তাহলে আমরা কি করেছি? দে সিং নাও কে করেছি দে আর সিঙ্গিং নাও। পরেরটা করেছি কি? উই প্লে অ্যাট দিস মোমেন্ট কে উই আর প্লেইং অ্যাট দিস মোমেন্ট। ক্লিয়ার? ওকে, নাও I come to the final page, that is practice. এখানে আমি তোমাদেরকে কিছু সেন্টেন্স দিয়েছি যেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমরা সেন্টেন্সগুলোকে কিভাবে কারেক্ট করবে এগুলো ডিপেন্ড করবে যে তোমরা আগের যে রুলগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি সেগুলো বুঝেছো কিনা সেটার উপরে। যদি তোমরা আগের রুলগুলো বুঝে থাকো তাহলে এই 5টা সেন্টেন্সকে তোমরা অনায়াসেই কারেকশন করতে পারবে এবং এগুলো আমি তোমাদেরকে হোম টাস্ক হিসেবে দিচ্ছি। এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। আমরা যখন নেক্সট ক্লাস করব রাইট ফর্ম অফ ভার্বের উপরে, আমরা রাইট ফর্ম অফ ভার্বসের উপরে আরো কিছু ক্লাস করব। তো নেক্সট ক্লাসে আমরা তোমাদের কাছ থেকে এই ফিডব্যাকগুলো নিয়ে নিব। তাহলে এটা থাকলো তোমাদের এক্সারসাইজের জন্য, প্র্যাকটিসের জন্য থাকলো এই এক্সারসাইজগুলো। ঠিক আছে? তাহলে তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। থ্যাংক ইউ অল অ্যান্ড গুড বাই। সবাই ভালো থাকবে এবং নিজেদের অনেক